গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটা ক্লাসের মাধ্যমে তোমাদের ভূগোল বইতে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, সেখান থেকে কিন্তু আমরা পড়াশোনাটা শেষ করেছি, তাই না? আমরা কিন্তু পুরো চ্যাপ্টারটা নিখুঁতভাবে তোমাদের সাথে আলোচনা করেছি। এবারে দেখো, অনুশীলনী তোমাদের বইতে রয়েছে, সেই অনুশীলনীও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ ১ নম্বরের যে প্রশ্নগুলো বা শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা এগুলো যে রয়েছে, বা আ ডান দিক বাম দিক মেলাও, এগুলো যে তোমাদের অনুশীলনীতে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব আমি তোমাদের সাথে। ইতিমধ্যেই কিন্তু আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারটা শেষ করেছি, এবং তোমরা কি কি বিষয় জেনেছো বলো তো এই বায়ুমণ্ডল থেকে? ভেরি গুড, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছো, তাই না? আর কি জেনেছিলে বলো তো? বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোটোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার, এই সম্পর্কে কিন্তু ইতিমধ্যে তোমরা জেনেছো। এছাড়া বায়ুমণ্ডলের যে উষ্ণতার তারতম্য রয়েছে, সেই উষ্ণতার তারতম্যের কারণগুলো সম্পর্কে জেনেছো, তাই না? অদক্ষেপণ, বৃষ্টিপাত, এছাড়া আর্দ্রতা সম্পর্কেও কিন্তু তোমরা জেনেছো। আর কি জেনেছো বলো তো? বায়ুর চাপ বলয় তোমরা পড়েছো তো? তাহলে এই বায়ুর চাপ বলয়, বায়ু প্রবাহ, যে বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ, সেই সম্পর্কেও জেনেছো। আচ্ছা বলো তো, এই যে বায়ু প্রবাহ বিভিন্ন রকম যে রয়েছে সেগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? ৪ ভাগে। কি কি? ভেরি গুড, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু এবং আকস্মিক বায়ু, তাই না? এগুলো আমরা ইতিমধ্যেই পড়ে এসেছি। এছাড়া আমরা যে পৃথিবীর যে প্রধান প্রধান জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, এছাড়া তুন্দ্রা জলবায়ু অঞ্চল, চীন সাগরীয় জলবায়ু অঞ্চল ইত্যাদি যে জলবায়ু অঞ্চলগুলো তোমাদের বইতে রয়েছে, সেই পৃথিবীর প্রধান প্রধান ১০টি যে জলবায়ু রয়েছে, সেই জলবায়ু সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি কিন্তু হলো এই বায়ুমণ্ডল চ্যাপ্টার অনুশীলনী। দেখো, অনুশীলনী তোমাদের অনেকটা বড়, আমি কিন্তু দুটো পার্টের মাধ্যমে অনুশীলনীটা তোমাদের সম্পূর্ণ করাবো। প্রথম পার্টটা দেখো, আহ, আজকে আমি করাবো যে পার্টটি, প্রথম পার্ট, সেখানে তোমাদের কি কি রয়েছে? সেখানে কিন্তু তোমাদের অনুশীলনের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো, এবং যে সত্য ও মিথ্যা যে রয়েছে সেই দুটি সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে যেটা রয়েছে অনুশীলনী তোমাদের, যে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রশ্নমান ১। অর্থাৎ একটা প্রশ্নে ৪টে কিন্তু অপশন থাকবে, ঠিক আছে? সেই অপশন থেকে কিন্তু তোমাদের একটি সঠিক যেটা উত্তরটি সেটা কিন্তু বেছে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে ১ নম্বর যে প্রশ্নটা আছে তোমরা লক্ষ্য করো, যে বলছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার কত কিমি পর্যন্ত? এই যে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে রয়েছে, সেটা কিন্তু কত পর্যন্ত কিমি পর্যন্ত আমরা ধরি সেটা বলতে হবে। বলো, অপশন এ আছে ১০০ কিমি, অপশন বি আছে ১০০০ কিমি, অপশন সি আছে ৫০০ কিমি এবং অপশন ডি আছে ১০,০০০ কিমি। তাহলে উত্তর কি হবে? তোমরা ইতিমধ্যেই ক্লাস করেছো বায়ুমণ্ডলের, বলো তাহলে। ভেরি গুড, খুব ভালো বলেছো যে ১০,০০০ কিমি পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরটাকে ধরা হয়। এই যে ঊর্ধ্বস্তর, এই ঊর্ধ্বস্তর কত দূর পর্যন্ত আছে এই নিয়ে কিন্তু আজ পর্যন্ত সঠিক এখনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিজ্ঞানীরা কিন্তু এটা নিয়ে এখনো গবেষণা করছে। তবে আনুমানিক আমরা ১০,০০০ কিলোমিটার অবধি ধরে থাকি। তাহলে প্রথম দাগের যে উত্তরটা সেটি কত হবে? না, ১০,০০০ কিলোমিটার। এরপরে ২ এর দাগে দেখো কি প্রশ্ন রয়েছে, যে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কোনটি? বায়ুমণ্ডলে কয়টি স্তর ছিল আগে বলো তো? উষ্ণতার ভিত্তিতে আমরা ৬টি স্তরে ভাগ করেছিলাম। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, তাই না? করেছিলাম তো? তাহলে এখানে তোমাদের অপশন কি আছে? নাম্বার এ মেসোস্ফিয়ার, নাম্বার বি ম্যাগনেটোস্ফিয়ার, নাম্বার সি ট্রপোস্ফিয়ার এবং নাম্বার ডি কিন্তু হলো আয়নোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের সব থেকে উপরে কোন স্তরটি রয়েছে বলো? অপশন
বি, ভেরি গুড। ম্যাগনেটোস্ফিয়ার কিন্তু হলো বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম সীমা। অর্থাৎ এই যে 10,000 কিলো অব্দি আমরা ধরছি, এর শেষ সীমা কিন্তু এই ম্যাগনেটোস্ফিয়ারেই রয়েছে। তোমরা আমাকে বলো তো যে বায়ুমণ্ডলের নিম্নতম স্তর কোনটি? অর্থাৎ আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি যেখানে বসবাস করছি, সেই স্তরে আহ, সেই কোন স্তরটি রয়েছে সেখানে? ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে কিন্তু উচ্চতা কত জানো? নিরক্ষীয় অঞ্চলে কিন্তু 0 থেকে 18 কিমি উচ্চতা অবধি কিন্তু এই ট্রপোস্ফিয়ারটা বিস্তৃত। আর তোমরা এখানে কি বললে? ম্যাগনেটোস্ফিয়ার, যার লাস্ট সীমা কত? না 10,000 কিমি অবধি। আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, যে রেডিও তরঙ্গ ফিরে আসে কোন স্তর থেকে? রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ কিন্তু একটি স্তর থেকে ফিরে আসে, সেই স্তরটির নাম কি তোমাদের বলতে হবে, বলো। অপশানে কি আছে? যে মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। এর উত্তর কি হবে? অপশান বি, ভেরি গুড, আয়নোস্ফিয়ার। দেখো, এই আয়নোস্ফিয়ারের অপর কিন্তু একটা নাম রয়েছে, কি নাম জানো? থার্মোস্ফিয়ার, ভেরি গুড। তাহলে আয়নোস্ফিয়ার অপর নাম কিন্তু হলো থার্মোস্ফিয়ার। এখানে রেডিও যে তরঙ্গ হয় সেটা কিন্তু ফিরে আসে আমাদের এই পৃথিবীতে। এরপর নাম্বার 4 কি রয়েছে? যে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? বলো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু খুব আসে, তাই তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। পৃথিবীর অ্যালবেডো কাকে বলে সেটা আগে জানতে হবে। ধরো, সৌরশক্তির 100% আমাদের ভূপৃষ্ঠে আসার যে আহ, মানে আসার যে কথা রয়েছে, তার মধ্যে 66% কিন্তু ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। এবং এই যে 66% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, তাকে আমরা কি বলি বলতো? তাকে বলি কিন্তু কার্যকারী সৌর বিকিরণ। এবং বাকি কত থাকলো 100%-এর? 34%। যদি 66% তোমার পৃথিবীকে উত্তপ্ত করে, বাকি থাকছে কত না? 34%। এই 34% কিন্তু আবার পুনরায় মহাশূন্যে ফিরে যাচ্ছে। ঠিক আছে? ভূপৃষ্ঠকে কোনো রকম উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যাচ্ছে। একে আমরা কি বলবো? নিষ্ক্রিয় সৌরতাপ। আর এই নিষ্ক্রিয় সৌরতাপকেই কিন্তু বলা হয় পৃথিবীর অ্যালবেডো। আর তাহলে তোমরা বুঝতেই পারছো যে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত হবে। অপশন এ 17%, অপশন বি 34%, অপশন সি 66% এবং অপশন ডি রয়েছে কিন্তু 94%। তাই বলো তোমাদের উত্তর কি হবে? অপশন বি, ভেরি গুড। তাহলে যেটা নিষ্ক্রিয় সৌরতাপ, তাকেই কিন্তু বলা হয় পৃথিবীর অ্যালবেডো, 34%। আচ্ছা, এর পরে রয়েছে দেখো স্টুডেন্ট, 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে বৈপরীত্য উষ্ণতা হওয়ার সম্ভাবনা আছে? অপশন আছে তোমাদের বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ। খুব সহজ সহজ অপশন। বৈপরীত্য উত্তাপ কি তোমরা নিশ্চয়ই জেনেছো। যে আমরা কি জানি যে উচ্চতা ধীরের পর ধীর যদি আমরা বাড়ে, বা আমরা যদি কোনো নিচু স্থান থেকে উঁচু স্থানের দিকে যাই পাহাড় পর্বতে, তাহলে দেখবে উষ্ণতা কিন্তু ধীরে ধীরে কমছে, তাই তো? প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা কমে বলতো? ভেরি গুড, 6.4 ডিগ্রি হারে কিন্তু তাপমাত্রা হ্রাস পায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্র রয়েছে আবার, যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কিন্তু হ্রাস পায় না, আরো বৃদ্ধি পায়। একেই কিন্তু বলা হয় বৈপরীত্য উষ্ণতা। তাহলে বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এই 4টে অপশন থেকে তোমাদের কি মনে হচ্ছে পার্বত্য অঞ্চল কোনটি? হিমাচল প্রদেশ। তাহলে তোমাদের এখানে উত্তর হবে কিন্তু হিমাচল প্রদেশ, অপশন সি। এটা তোমরা মনে রাখবে যে প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতায় তাপমাত্রা কিন্তু 6.4 ডিগ্রি হারে হ্রাস পায়। যখনই তাপমাত্রার হ্রাস না পেয়ে বেড়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো? বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 6 দাগ, ড্রোল ডাম কোথায় অবস্থিত? ড্রোল ডাম কোথায় অবস্থিত? অপশনে কি আছে তোমাদের? নিরক্ষীয় মণ্ডল, কর্কটীয় মণ্ডল, মকরীয় মণ্ডল এবং সুমেরুবৃত্ত মণ্ডল। তোমরা যখন বায়ুর চাপ বলয় পড়ছিলে, তখন কিন্তু এটা পড়েছিলে যে ড্রোল ডাম কোথায় অবস্থিত। তাহলে বলো যে ড্রোল ডাম কোথায় অবস্থিত? ভেরি গুড। কি বললে? যে অপশন এ অর্থাৎ নিরক্ষীয় মণ্ডলে কিন্তু ড্রোমডাল অবস্থিত। ড্রোমডালটা কি বলতো?
জানো কি? দেখো, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ু হালকা বলে সর্বদা কিন্তু ঊর্ধ্বগামী হয়। তাহলে বায়ু হালকা হলেই তো ঊর্ধ্বগামী হবে। তাহলে সেই ঊর্ধ্বগামী বায়ুতে ভূপৃষ্ঠের সমান্তরালে এখানে কোনো বায়ুপ্রবাহ ঘটে না বলে জায়গাটা পুরো কিন্তু শান্ত থাকে, যা জাহাজ চলাচলের অসুবিধা ঘটায়। অর্থাৎ আগেকার দিনে কিন্তু পালতোলা জাহাজ থাকতো, থাকতো তো, সেখানে ব্যবসা বাণিজ্য মানুষ করতো। এই অঞ্চলে যখন প্রবেশ করতো জাহাজ, তখন কিন্তু কোনো রকম বায়ু প্রবাহ হতো না, ফলে জাহাজ কিন্তু চলতো না। এই নাম অনুসারেই কিন্তু করা হয়েছে ডোল ড্রাম অঞ্চল, এবং এই ডোল ড্রাম অঞ্চল নিরক্ষীয় মণ্ডলে কিন্তু লক্ষ্য করা যায়। এবারে 7 নম্বর প্রশ্ন দেখো, যে বাণিজ্য বায়ু কাকে বলা হয়? বলো, বাণিজ্য বায়ু কাকে বলা হয়? অপশন কি আছে তোমাদের? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, মৌসুমী বায়ু। কি হবে উত্তর? আয়ন বায়ু, ভেরি গুড। দেখো, আমরা যখন বায়ু প্রবাহকে ভাগ করেছিলাম তখন কিন্তু 4টে ভাগ ভাগ করেছিলাম। একটু আগে তোমরা বললে না যে নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু। এখানে এই যে নিয়ত বায়ু রয়েছে, নিয়ত বায়ু যে 3টি ভাগ রয়েছে, তার মধ্যে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু, এই 3টি ভাগ রয়েছে। এর মধ্যে আয়ন বায়ুকে কিন্তু বলা হয় বাণিজ্য বায়ু। কেন বলা হয় বলো তো? জানো তোমরা কারণটা কি? আগেকার দিনে কিন্তু জাহাজে করে কি হতো না, ব্যবসা বাণিজ্য করা হতো, তাই তো? এই আয়ন বায়ু কিন্তু পালতোলা নৌকা যে জাহাজের যুগ ছিল, সেই যুগে পথ ধরে বাণিজ্য হতো। এই আয়ন বায়ুর এই পথ ধরে কিন্তু বাণিজ্য হতো। তাই কিন্তু এই অঞ্চলের নাম করা হয়েছে কি বলতো, বা এই যে বায়ু প্রবাহ তার নামকরণ কি করা হয়েছে বলতো, না বাণিজ্য বায়ু। তাহলে তোমাদের উত্তর এখানে কি হবে? বাণিজ্য বায়ু হলো আয়ন বায়ু। আচ্ছা, এরপরে 8 নম্বর কি দেখো, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? বলো। তোমরা বৃষ্টিপাত যখন পড়েছিলে তখন পড়েছিলে যে পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টি। তাহলে এই যে বৃষ্টি বা ঘূর্ণঝড় ক্যারিবিয়ান সাগরে কিন্তু হয়ে থাকে। তাহলে সেই ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে আমরা কি নামে ডাকি? অপশন এ টাইফুন, অপশন বি সাইক্লোন, অপশন সি হ্যারিকেন, আর অপশন ডি হলো তাইপে। তাহলে তোমরা বলো যে, সরি, তাহলে তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, অপশন সি। তাহলে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় কিন্তু হ্যারিকেন নামে পরিচিত। এখানে দেখা রয়েছে অপশন এ টাইফুন। বলতো কোন সাগরের ঘূর্ণিঝড়কে আমরা টাইফুন বলবো? চীন সাগরের, ভেরি গুড। আর সাইক্লোন? বলো, সাইক্লোন তোমাদের জানা উচিত। কোন সাগর? একদমই ঠিক বলেছে, যে আরব সাগর এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় হয় তাকে কিন্তু আমরা কি বলি না, সাইক্লোন। নাম্বার 9, সাহসিক পশ্চিমা বায়ুর সম্পূর্ণটা প্রভাবিত হয় কোন গোলার্ধে? বলো। এই যে পশ্চিমা বায়ু, সাহসিক যে পশ্চিমা বায়ু রয়েছে, তার পুরোটা যে প্রভাবিত হয়, সেই প্রভাবিতটা হয় কোন গোলার্ধে? 4টে গোলার্ধ রয়েছে পৃথিবীতে। কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, তাই তো? তাহলে কোন গোলার্ধে এই সাহসিক পশ্চিমা বায়ু প্রভাবিত হয় বলতো? ভেরি গুড, একদমই ঠিক বলেছো, যে দক্ষিণ গোলার্ধে। মনে রাখবে, এই দক্ষিণ গোলার্ধেই কিন্তু সাহসিক পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। আচ্ছা, এরপরে 10এর দাগ কি রয়েছে দেখবো। নিম্নলিখিত কোনটি দূষণের ফল? কি কি রয়েছে? কুয়াশা, শিশির, মেঘ, ধোঁয়াশা। এর মধ্যে কোনটি দূষণের ফল? বলো, দূষণের ফলে কোনটি সৃষ্টি হয়? দেখবে অত্যাধিক গাড়ি ঘোড়া যে অঞ্চলে রয়েছে, বা কলকারখানা যে অঞ্চলে, শিল্প কারখানা যে অঞ্চলে, সেই অঞ্চলে কিন্তু ধোঁয়াশার সৃষ্টি হয়, তাই না? ফলে ধোঁয়াশাটা কি? দূষণের ফল। তাহলে তোমাদের এখানে অপশন এ বি সি ডির মধ্যে কোনটা হবে না? ধোঁয়াশা। আর এগুলো কি? এই যে শিশির, কুয়াশা, সব অধঃক্ষেপণের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে দেখা রয়েছে 11 দাগ, বায়ুর উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, কারণ কি? কোন সূত্রটা অনুযায়ী এটা কাজ করে? তোমরা সকলেই জানো। এক কি ফেরেলের সূত্র, নাম্বার বি কি বিউফোর্ড সূত্র, সি 14 সূত্র ও 22 বেলের সূত্র। তাহলে কোন সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু
বাম দিকে বেঁকে প্রভাবিত হয়। একদমই ঠিক বলেছো, অপশন এ ফেরেলের সূত্র। তাহলে অপশন এ রয়েছে ফেরেলের সূত্র। এই ফেরেলের সূত্র অনুযায়ী কিন্তু বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রভাবিত হচ্ছে। 12 দাগ, কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, আশা করি তোমরা বলতে পারবে, কারণ গত ক্লাসে তোমরা কিন্তু এই জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়ে এসেছো। ক্রান্তীয় মরু অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, নিরক্ষীয় ও স্টেপ অঞ্চল। জলবায়ু পরিবর্তন হয়, অর্থাৎ শীত, গ্রীষ্ম, এটা কিন্তু সব বেশি ঠান্ডাও পড়ছে না, বেশি গরমও পড়ছে। সারা বছর যে গড় আবহাওয়া বা গড় যে উষ্ণতা সেটি প্রায় একই রকম থাকে। কোন জলবায়ু অঞ্চলে? ভেরি গুড, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, তাই না? তাহলে অপশন সি হলো কিন্তু তোমাদের এখানে সঠিক উত্তর। এছাড়া দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এটাকে কি বলা হয় বলতো? পৃথিবীর মনোরম যে জলবায়ুর মধ্যে মহাসাগরীয় জলবায়ু অবস্থিত। দেখো, জলবায়ু অঞ্চল বলতে এখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, তার কারণ কেন বলতো? জানো? বলতো। ভেরি গুড, একদম ঠিক বলেছে যে সূর্যরশ্মির পতন কোণ। সূর্যরশ্মি কিন্তু এই অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে উষ্ণতার কিন্তু তেমন হেরফের এখানে লক্ষ্য করা যায় না। 13 দাগ দেখো, কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ? বলো। ফন, সিরক্ক, চিনুক আর বোরো। তাহলে ক্যাটাবেটিক বায়ু কোনটা? আগে সেটা বলো তো, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? সরি, বলো ক্যাটাবেটিক বায়ুকে কাকে বলে? একদমই ঠিক বলেছে, যে পর্বতের ঢাল অনুযায়ী যে বায়ু নিচের দিকে নেমে আসে। তাহলে ফন, সিরক্ক, চিনুক আর বোরো, এর মধ্যে কোনটা হবে উত্তর? না, উত্তর হবে কিন্তু বোরো। বোরো, তারপর সিস্ট্রাল, এগুলো কিন্তু হলো সব ক্যাটাবেটিক বায়ু। অপরদিকে ফন, সিরক্ক, চিনুক এগুলো কিন্তু হলো কি বায়ু বলতো? অ্যানাবেটিক বায়ু। ঠিক আছে? কারণ কি? এগুলো পর্বতের গা বেয়ে কিন্তু উপর দিকে ওঠে, আর ক্যাটাবেটিক বায়ু পর্বতের গা বেয়ে কিন্তু নিচের দিকে নেমে আসে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 14 নম্বর, সুমেরুবৃত্ত অঞ্চলে কোন ধরনের চাপ বলয় গড়ে উঠেছে? সুমেরুবৃত্ত অঞ্চলে কিন্তু, তাহলে পৃথিবীর যখন আমরা চাপ বলয় পড়েছিলাম তখন আমরা কয়টি চাপ বলয় ভাগ করেছিলাম বলতো? বাহ, খুব ভালো বলেছো, যে 7টি চাপ বলয়ে আমরা ভাগ করেছি। সেই চাপ বলয়গুলি কি কি ছিল? প্রথমে ছিল কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এরপরে কি ছিল? যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। তারপরে কি ছিল? যে সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর লাস্টে কি ছিল? যে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে এখানে কি রয়েছে? যে সুমেরুবৃত্ত অঞ্চলে কোন ধরনের চাপ বলয় লক্ষ্য করা যায়? তাহলে বলো, এই সুমেরুবৃত্ত অঞ্চলে কোন ধরনের চাপ বলয় লক্ষ্য করা যায়? ভেরি গুড, অপশন এ, নিম্নচাপ। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো 15 দাগ, কোন জলবায়ুতে শীতকাল বর্ষাকাল? বলো। কোন জলবায়ুতে শীতকাল হচ্ছে বর্ষাকাল? শীতকালে কোন জলবায়ুতে বর্ষাপাত হয়? মৌসুমী, নিরক্ষীয়, ক্রান্তীয় এবং ভূমধ্যসাগরীয়। আমাদের ভারতবর্ষে কি শীতকালে বর্ষা হয় তেমন? হয় না। আর আমাদের ভারতবর্ষ কি জলবায়ু প্রকৃতির? মৌসুমী জলবায়ু প্রকৃতির। ভেরি গুড, তাহলে মৌসুমী বায়ু এখানে হবে না, অপশন এ বাদ। নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে তো সারা বছরই বৃষ্টিপাত হয়, তাই না? তোমরা একটু আগেই জানলে যে সূর্যরশ্মি কিন্তু সেখানে লম্বভাবে কিরণ দেয়, ফলে প্রায় সারা বছর ধরে কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাত বিকেলের দিকে হয়। আর কি থাকছে অপশন? অপশন সি থাকছে ক্রান্তীয় মরু। মরু অঞ্চলে কি বৃষ্টিপাত তেমন কি হয়? সে শীত হোক গ্রীষ্ম হোক, হয় না। বছরে কিন্তু 25 সেমিরও কম বৃষ্টিপাত হয়। তাহলে কি পড়ে থাকছে? অপশন ডি হলো সঠিক উত্তর। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু শীতকালে বর্ষা হয়। দেখো, এই ভূমধ্যসাগর অঞ্চলে শীতকালে কেন বর্ষা হয় বলতো? কারণ হলো পশ্চিমা যে বায়ু রয়েছে, সমুদ্রপৃষ্ঠের উপরে যে পশ্চিমা বায়ু কাজ করে, এই পশ্চিমা বায়ুর প্রভাবে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে ব্যাপক বৃষ্টিপাত হয়। পৃথিবীর মনোরম জলবায়ু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু। এছাড়া এই জলবায়ু অঞ্চলে কিন্তু
প্রচুর ফলের উৎপন্ন হয়। দামি দামি যে ফল রয়েছে সেই ফলের চাষ কিন্তু এই অঞ্চলে হয়। যেমন হচ্ছে নাশপাতি, লেবু, আপেল, এছাড়া জলপাই, আঙ্গুর ইত্যাদি কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বেশি হয়। তাই জন্য এই জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। মনে থাকবে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে যে পৃথিবীর ফলের ঝুড়ি কোন জলবায়ু অঞ্চলকে বলা হয় না, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। কোন প্রকার বৃষ্টি নিরক্ষীয় অঞ্চলে ঘটে। তাহলে কোন প্রকার বৃষ্টি নিরক্ষীয় অঞ্চলে ঘটে? আমরা বৃষ্টিপাতের রকম ভেদ পড়েছিলাম, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টি, তাই না? তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর তো বৃষ্টিপাত হয়, তাহলে সেটা কোন প্রক্রিয়ায় হবে? পরিচলন, শৈলক্ষেপ, ঘূর্ণবৃষ্টি না সীমান্ত বৃষ্টি? বলো, খুব সহজ একটা প্রশ্ন। একদমই ঠিক, পরিচলন বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু সারা বছর এখানে বৃষ্টিপাত হয়। পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? সূর্যরশ্মি যেখানে লম্বভাবে সারা বছর কিরণ দেয়, সেখানে কিন্তু জল খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে ঘনীভবনের মাধ্যমে মেঘ সৃষ্টি করে এবং বৃষ্টিপাত হয়। যেহেতু সারা বছর এই প্রক্রিয়াটা চলছে, তাই পরিচলন প্রক্রিয়া কিন্তু এখানে লক্ষ্য করা যায়। আসলে কি বৃষ্টিপাত তোমরা জানো যে একটা অনুবাদ ঢাল আর একটা প্রতিবাদ ঢাল, তাই তো? এই দুটো ঢালে একটা হয় একটা হয় না, সরি। তাহলে কোন প্রকার বৃষ্টি নিরক্ষীয় অঞ্চলে ঘটে? না অপশন এ, পরিচলন বৃষ্টিপাত। ঘূর্ণবৃষ্টি, ঘূর্ণবাদ যে সমুদ্রের উপরে সৃষ্টি হয়, এটা তাহলে হবে না। তাহলে এটা হবে না, এটা হবে না, অপশন এ হলো কিন্তু সঠিক উত্তর, পরিচলন বৃষ্টিপাত। আচ্ছা, 17 দাগ, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় কত পার্সেন্ট? বলো, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 100 ডিগ্রি। বলতো যে বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা কত ডিগ্রিতে পৌঁছে যায়? ভেরি গুড, 100%। দেখো 100%-এর যখন কম হবে তখন তাকে আমরা কি বলবো বলতো? যে অসম্পৃক্ত বায়ু। আর সম্পৃক্ত বায়ু কখন হবে? যখন সেটা 100% এসে পৌঁছে যাবে। তাহলে তোমাদের এখানে অপশন হবে অপশন ডি, 100%। 18 দাগ, ক্ষুব্ধমণ্ডল বলা হয় কোন স্তরকে? খুব সহজ, বলো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? আগে তোমাদের জানতে হবে যে ক্ষুব্ধমণ্ডল কাকে বলে। কাকে বলে বলো তো? দেখো, তোমাদের যেখানে অপশন রয়েছে এর মধ্যে অপশন এ তোমাদের হবে সঠিক উত্তর, ট্রপোস্ফিয়ার। অর্থাৎ ভূপৃষ্ঠর কাছাকাছি যে স্তরটা থাকে যেখানে আমরা বসবাস করছি, সেই স্তর কিন্তু হলো ক্ষুব্ধমণ্ডল। কেন? কারণ এখানে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, মেঘ, বিভিন্ন যে প্রাকৃতিক জিনিসগুলো সংঘটিত হয় এবং পরিবেশ কিন্তু মাঝে মধ্যেই অশান্ত হয়ে ওঠে। এই কারণেই কিন্তু এই ট্রপোস্ফিয়ার স্তরকে কি বলা হয় বলতো? ক্ষুব্ধমণ্ডল। এর অপর দিকে দেখো অপশন বি তে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার নাম। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে কি বলা হয় বলো? ভেরি গুড, বলা হয় শান্তমণ্ডল। কেন? কারণ এই যে জিনিসগুলো প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত এগুলি কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে লক্ষ্য করা যায় না। আপাত দৃষ্টি থেকে এই স্তর শান্ত থাকে, তাই কিন্তু বলা হয় একে শান্তমণ্ডল। তাহলে তোমরা কিন্তু এখানে দুটো জিনিস জানলে, এক শান্তমণ্ডল আর দুই ক্ষুব্ধমণ্ডল সম্পর্কে। স্টুডেন্ট, এরপরে 19 নম্বর কোশ্চেনটা দেখো, যে রয়েছে ওজোন ধ্বংসকারী গ্যাস কোনটি? অপশন এ কি রয়েছে? CO2, অপশন বি CFC, অপশন সি N2 এবং অপশন ডি রয়েছে H2O। তাহলে তোমাদের এখানে উত্তর কি হবে? যে ওজোন ধ্বংসকারী গ্যাস তোমরা তো পড়েছো, একদমই ঠিক, যে CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, তাই তো? তাহলে তোমাদের উত্তর এখানে হবে অপশন বি। আরো কিন্তু কতকগুলি গ্যাস রয়েছে যার জন্য বায়ুমণ্ডলের যে ওজোন স্তর সেটি কিন্তু দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই স্তরগুলো কি তোমাদের নাম মনে আছে? বলো তাহলে। ভেরি গুড, যে হ্যালেন, মিথেন, নাইট্রাস অক্সাইড, এইগুলো কিন্তু পরিবেশে যে ওজোন গ্যাস রয়েছে, সেই ওজোন স্তর রয়েছে, সরি, ওজোন স্তরকে কিন্তু দিনের পর দিন ক্ষতিগ্রস্ত করছে। তোমরা বললে না এখানে সিএফসি, তাহলে এই সিএফসি বা পোরোফ্লুরো কার্বন যে ধ্বংসকারী গ্যাসগুলো রয়েছে ওজোন স্তর, এর উৎসগুলো কি কি? কোথা থেকে সৃষ্টি হয়?
এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদমই ঠিক বলেছো যে রেফ্রিজারেটর, ফ্রিজ, আহ, অর্থাৎ এছাড়া এসি, ফোম স্প্রে, এগুলি থেকে কিন্তু সিএফসি বায়ুমণ্ডলে মিশছে এবং ওজোন স্তরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে এবং ওজোন গহ্বরের সৃষ্টি হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো 20 দাগ, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বলো, খুব সহজ প্রশ্ন। আগে বলো তো যে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদান, একে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প। তাহলে এখানে তোমাদের এই যে গ্যাসীয় উপাদান থেকে প্রশ্নটা আছে যে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? অপশন এ 78.08, 79.09, 70.95 আর 77.08। তাহলে তোমাদের এখানে উত্তর হবে কোনটা? ভেরি গুড, অপশন এ। অর্থাৎ 78.08% কিন্তু বাতাসে নাইট্রোজেন রয়েছে। দেখো, এই যে গ্যাস উপাদানের মধ্যে সব থেকে বেশি বায়ুমণ্ডলে কোন গ্যাসটি রয়েছে বলতো? নাইট্রোজেন। তার ঠিক পরে কোন গ্যাসটি রয়েছে যেটা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে রয়েছে? অক্সিজেন। কত পার্সেন্ট বলতো? ভেরি গুড, 20.94% কিন্তু বাতাসে রয়েছে কি না? অক্সিজেন। এই নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটি গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে প্রায় 99% অংশ জুড়ে রয়েছে। এর সাথে সাথে হেলেন, মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো সব কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে সামান্য পরিমাণে। তাহলে তোমাদের এখানে উত্তর কি হলো? অপশন এ, নাইট্রোজেন শতকরা পরিমাণ 78.08%। এরপরে রয়েছে দেখো নাম্বার 21 দাগ, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? অপশন এ ব্যারোমিটার, অপশন বি অ্যানিমোমিটার, অপশন সি হাইগ্রোমিটার, অপশন ডি হচ্ছে ব্যারোগ্রাম। তাহলে বলো, বায়ুর যে চাপ, সে বায়ুর চাপ আমরা কিসে মাপি? বলো উত্তর কি হবে? ভেরি গুড, ব্যারোমিটারের মাধ্যমে, তাই না? এরকম চারটে কিন্তু যে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র রয়েছে, যেমন হচ্ছে টরিশিলি ব্যারোমিটার, ফরটিন ব্যারোমিটার, আর কি অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, আর ছিল কিন্তু ব্যারোমেট্রিক অল্টিমিটার। তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্র এখানে কোনটি হবে? ব্যারোমিটার। বলতো বায়ুর যে আর্দ্রতা, সেই আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? বাহ, খুব ভালো বলেছো যে হাইগ্রোমিটার, তাই না? আবার বায়ুর কিন্তু দিক মাপার একটি যন্ত্র রয়েছে, বলো তার নাম কি? যে বায়ুর দিক মাপার যন্ত্রের নাম কি? ভেরি গুড, বাত পতাকা। এই তো তোমরা সবই জানো মোটামুটি, খুব ভালো। এরপরে 22 দা কি রয়েছে দেখো, যে ডিগ্রি ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক কত? অর্থাৎ যেটি ডিগ্রি ফারেনহাইট স্কেল, আমরা যে উষ্ণতা পরিমাপ করি, সেই উষ্ণতা পরিমাপের যে যন্ত্রগুলোর মধ্যে কি কি রয়েছে? সেলসিয়াস, ফারেনহাইট আর রোমান। এর মধ্যে ফারেনহাইট আর সেলসিয়াস সব থেকে বেশি ব্যবহৃত হয়। তাহলে সেই ফারেনহাইট স্কেলের নিম্নাঙ্ক কত, অর্থাৎ হিমাঙ্ক কত? বলো, নিচের স্কেলটা কত? 0 ডিগ্রি, 32 ডিগ্রি, 230 ডিগ্রি, 1800 ডিগ্রি। ভেরি গুড, 32 ডিগ্রি হলো কিন্তু হিমাঙ্ক। আচ্ছা, যদি বলে ঊর্ধ্বাঙ্ক কত, অর্থাৎ ঊর্ধ্ব সীমা কত ফারেনহাইট স্কেলের? একদমই ঠিক বলেছে যে 212 ডিগ্রি ফারেনহাইট কিন্তু হলো এই ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বাঙ্ক। এরপর হচ্ছে দেখো 23 দাগ, ঘূর্ণবাদের কেন্দ্রে সর্বদা উচ্চ, নিম্ন, মাঝারি বা সমচাপ বিরাজ করে। তাহলে ঘূর্ণবাদের কেন্দ্রে কি বিরাজ করে বলো? উচ্চচাপ, নিম্নচাপ, মাঝারি না সমচাপ? ভেরি গুড, ঘূর্ণবাদের কেন্দ্রে সর্বদা কিন্তু নিম্নচাপ বিরাজ করে। ঠিক আছে, মনে রাখবে খুব ভালো করে। আচ্ছা, এর পরের স্টুডেন্ট হচ্ছে দেখো তোমাদের অনুশীলনী থেকেই যে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। দেখো প্রথমটা কি রয়েছে, যে পরিমাণগত দিক থেকে অক্সিজেন বায়ুমণ্ডলের বৃহত্তম গ্যাস। এটা কি ঠিক? এক্ষুনি তো তোমরা পড়ে আসলে, বলো। একদমই বলেছো, ঠিক বলেছো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাহলে পরিমাণগত দিক দিয়ে বায়ুমণ্ডলের বৃহত্তম গ্যাস কোনটি? না, নাইট্রোজেন। আর দ্বিতীয় স্থানে কে রয়েছে? অক্সিজেন। তাহলে এই অক্সিজেন কিন্তু হবে দ্বিতীয় স্থানে, ঠিক আছে? এটা সর্বাধিক বা বৃহত্তম গ্যাস কিন্তু নয়। এটা তাহলে রয়েছে ভুল। 2 নম্বর, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে।
ভুল না ঠিক? টপোস্ফিয়ার মানে ভূপৃষ্ঠ অঞ্চলের কাছাকাছি যে অঞ্চলটা। ভেরি গুড, এটা কিন্তু ভুল রয়েছে, তাই না? তাহলে উষ্ণতা কি হবে? হ্রাস পায়। আমরা পড়লাম না যে প্রতি হাজার মিটার বা 1 কিমি উচ্চতায় তাপমাত্রা 6.4 ডিগ্রি ভাবে কি হয়? হ্রাস পায়। তাহলে ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু হ্রাস পাচ্ছে। যদি উষ্ণতার হ্রাস না পেয়ে বেড়ে যায় তখন তাকে আমরা কি বলি? ভেরি গুড, বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 3 নম্বর, হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখা হলো টার্বোপস। বলো। সরি, বলো তাহলে 3 নম্বর কি হবে উত্তর? সঠিক না ভুল? এটা সঠিক রয়েছে, তাই না? যে হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখা হলো কিন্তু টার্বোপস। তোমরা আমাকে বলো তো, যে স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ার এই দুটোর মাঝখানে কি রয়েছে, সীমারেখা কি? বলো। ট্রপোপজ, ভেরি গুড। তাহলে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটির মাঝখানে যে অঞ্চলটা রয়েছে, যা সীমারেখা দ্বারা এই দুটিকে বিচ্ছিন্ন করেছে, তার নাম কিন্তু হলো ট্রপোপজ। আচ্ছা, এরপর 4-এর দাগে দেখো, আয়নোস্ফিয়ার হলো প্রাকৃতিক সৌরপর্দা। এটা কি ঠিক না ভুল বলো? আয়নোস্ফিয়ার হলো প্রাকৃতিক সৌরপর্দা। আমরা প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলি? ওজোন স্তরকে বলি না? তাহলে কোশ্চেনটা কি এখানে কি ঠিক আছে? ভুল আছে। তাহলে এটা কিন্তু অসত্য। ওজোন স্তর হবে কিন্তু প্রাকৃতিক সৌরপর্দা। আয়নোস্ফিয়ারের অপর নাম কি? থার্মোস্ফিয়ার, যেখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে। এতে বায়ুমণ্ডলের একটি স্তর রয়েছে। আচ্ছা, এই যে ওজোন স্তরের কথা তোমাদের বললাম, বলতো ওজোন স্তর বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস পড়েছিলাম, কোন স্তরে লক্ষ্য করা যায়? ভেরি গুড, যে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তরটা লক্ষ্য করা যায়, যার কাজ হচ্ছে কি, যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি রয়েছে সেটাকে শোষণ করে এবং পৃথিবীকে সুরক্ষিত রাখে। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে কিন্তু ত্বকের ক্যান্সার, চোখের রেটিনার সমস্যা, উদ্ভিদের যে খাদ্য উৎপাদনের সমস্যা সেগুলো কিন্তু হতে পারে। এই ওজোন স্তর এই সূর্যরশ্মির সেই আহ, শক্তিটাকে টেনে নিচ্ছে ওজোন স্তর, যার ফলে পৃথিবী কিন্তু সুরক্ষিত রয়েছে। তবে বর্তমানে মানুষের বিভিন্ন কাজকর্মের দ্বারা কিন্তু এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমরা নিজেরাই বললে যে কি কি গ্যাসের দ্বারা ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে নাম্বার 5 কি রয়েছে দেখো, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর প্রভাব সব থেকে ভালো বোঝা যায় উপকূল অঞ্চল। উপকূল অঞ্চল বলতে কোন অঞ্চলটা বলো তো আমাকে? একদমই ঠিক বলেছে, যে সমুদ্র তীরবর্তী অঞ্চলকে বলা হয় উপকূলবর্তী অঞ্চল। তাহলে এই প্রশ্ন তো ঠিকই আছে, তাই না? সমুদ্র উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ যেখানে সমুদ্র শুরু হচ্ছে, স্থলভাগ শেষ হচ্ছে, সেখানেই তো আমি সমুদ্রবায়ু প্রভাব বুঝতে পারবো, স্থলবায়ুর প্রভাবও বুঝতে পারবো, তাই না? সমুদ্রের দিক থেকে বাতাস আসলে আমরা বুঝতে পারবো। তাহলে এটি কিন্তু রয়েছে ঠিক। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 6 নম্বর প্রশ্ন, যে বাক্যটি সত্য হলে, আচ্ছা সেই একই জিনিস। 6 নম্বর দেখো, এল নিনোর বিপরীত অবস্থা হলো কিন্তু লা নাদা। ঠিক না ভুল বলো? ভুল রয়েছে, তাই না? তাহলে এল নিনোর বিপরীত অবস্থা কি বলতো তোমরা? ভেরি গুড, লা লিনা, তাই তো? তাহলে এল নিনোর বিপরীত অবস্থা হলো লা লিনা। তাহলে এটা কিন্তু রয়েছে ভুল। এরপরে দেখো রয়েছে 7 নম্বর, সুমেরুবৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। ঠিক না ভুল বলো এটা আগে? সুমেরুবৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয় উষ্ণতা খুব বেশি বলে। এটা কি ঠিক? উষ্ণতা বেশি বলেই কি নিম্নচাপ বলয় তো সৃষ্টি হয়, কিন্তু কেন সৃষ্টি হয়? এটা কিন্তু ভুল রয়েছে। উষ্ণতা বৃদ্ধির জন্য নয়, কিন্তু উষ্ণতা যে খুব বেশি হচ্ছে বলে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়। এখানে কিন্তু ফেরেলের সূত্রটা অনুকরণ করছে বায়ুপ্রবাহ, অর্থাৎ উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেগে প্রভাবিত হওয়ায় কিন্তু এই অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হচ্ছে। তাহলে এটা কিন্তু হবে উত্তর ভুল। 8-এর দাগ, পশ্চিমা বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত। এক্ষুনি পড়েছো কিন্তু, বাণিজ্য বায়ু কাকে বলে, কেন বলে, বলো। বাহ, একদম ঠিক বলেছে যে এটি কিন্তু ভুল রয়েছে, অসত্য রয়েছে। তাহলে এটা কাটা। উত্তর কি হবে সঠিকটা বলো তো? আয়ন বায়ু।
ভেরি গুড। এরপর হচ্ছে দেখো 9 দাগ, হ্যারিকেন এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়। বলো ঠিক না ভুল? তোমরা কিন্তু অনেকগুলো পড়েছো এক্ষুনি, যেমন আহ টাইফুন, সাইক্লোন, এগুলো কি? এগুলো কিন্তু হলো এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়। তাহলে এই প্রশ্নটা সত্য না মিথ্যে বা অসত্য? সত্য। বলতো এই হ্যারিকেন কোন সমুদ্রে লক্ষ্য করা যায়, কোন সাগরে উৎপন্ন হয়? ভেরি গুড, একদমই ঠিক বলেছে যে ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে কিন্তু আমরা কি বলবো না, হ্যারিকেন। চীন সাগরে টাইফুন। এছাড়া বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে সামুদ্রিক ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তার নাম কি? তার নাম কিন্তু হলো কি, সাইক্লোন। আচ্ছা, এরকম বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া কয়েকটি সাইক্লোনের উদাহরণ তুমি দিতে পারবে? পারবে, তাহলে বলো কি কি? ভেরি গুড, আয়লা, ফণী, হুদহুদ, ফাইলিন, এগুলো কিন্তু সবই হলো সামুদ্রিক ঘূর্ণিঝড়। অর্থাৎ এগুলো কিন্তু সব সমুদ্রের উপরেই সৃষ্টি হয়। হুম, এবং ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসে। আচ্ছা, 10 নম্বর, কুয়াশা ও ধোঁয়াশা কি একই বিষয়? বলো। একটা তুমি একটু আগে পড়লে না যে পরিবেশ দূষণ হয় কিসের ফল কি? পরিবেশ দূষণের ফল কিন্তু হলো ধোঁয়াশা। কিন্তু কুয়াশা কিন্তু পরিবেশ দূষণের ফলে হয় না, তাই না? তাহলে কুয়াশা এবং ধোঁয়াশা কিন্তু একই বিষয় নয়। তাহলে উত্তরটা এখানে কি হবে? ভুল। কুয়াশা এবং ধোঁয়াশা কিন্তু একই বিষয় নয়। অর্থাৎ কুয়াশার ফলে পরিবেশ দূষণ সৃষ্টি হয় না, অপরদিকে ধোঁয়াশার ফলে কিন্তু পরিবেশ দূষণ সৃষ্টি হয়। আচ্ছা, এরপর রয়েছে দেখো আহ বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল। আবার সেই একই জিনিস রয়েছে 11 নম্বর দাগ, যে নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 18 কিমি। ঠিক না ভুল বলো? ঠিক। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কিন্তু 18 কিমি, তাই তো? যদি এটা বলে যে মেরু অঞ্চলের দিকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত, কত উত্তর হবে বলতো? মনে আছে? ভেরি গুড, 8 কিমি। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো আইটিসিজেড হলো কর্কটীয় নিম্নচাপ বলয়। এটা ঠিক না ভুল বলো? ভুল তো। আইটিসিজেড কি কর্কটীয় উচ্চচাপ বলয় না। উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু কিন্তু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হচ্ছে, তাই না? তাহলে এটি কিন্তু ভুল হবে। আইটিসি যে সিজেট এর ফুল ফর্ম কি তোমাদের মনে আছে? এটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয়। বলতো এই আইটিসিজেট এর ফুল ফর্মটা কি? একদমই ঠিক বলেছে, যে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। অর্থাৎ এখানে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব আয়নবায়ু কিন্তু এসে মিলিত হচ্ছে এবং অন্তঃক্রান্তীয় অভিক্ষিপ্ত অঞ্চল হিসেবে গড়ে তুলছে এই আইটিসিজেড। 13 দাগ, গর্জনশীল 40 বলা হয় 40 ডিগ্রি অক্ষরেখাকে, দক্ষিণ অক্ষরেখাকে। তাহলে কি হবে উত্তর? এটা ঠিক, তাই না? গর্জনশীল 40 ডিগ্রি অক্ষরেখাকে বলা হয়। এই যে গর্জনশীল 40 এটি কোন বায়ুপ্রবাহে দেখা যায় বলতো? অর্থাৎ যে নিয়ত বায়ুপ্রবাহ শ্রেণীবিভাগ করেছিলাম না আমরা, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, তো কোন বায়ুপ্রবাহতে এই দেখা যায় এই গর্জনশীল 40? ভেরি গুড, পশ্চিমা বায়ুর মধ্যে কিন্তু রয়েছে এই গর্জনশীল 40। এরপরে দেখা রয়েছে 14 মৌসুমী বায়ু দ্বারা পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। বলো এটা ঠিক না ভুল? পরিচলন বৃষ্টিপাত কোথায় হয় একটু আগে তো তোমরা জানলে, নিরক্ষীয় অঞ্চলে, তাই না? তাহলে মৌসুমী বায়ু দ্বারা কিন্তু পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়, এটি কিন্তু সম্পূর্ণ ভুল। আচ্ছা, হ্যারিকেন একটি এক প্রকার ঘূর্ণিঝড়। একটু আগেই তোমরা জেনেছো এটা, ঠিক না ভুল? এটা কিন্তু ঠিক। হ্যারিকেন, আহ তারপরে টাইফুন, সাইক্লোন, এগুলো সবই এক প্রকার ঘূর্ণিঝড়। এরপরে নাম্বার 16 কি রয়েছে দেখো, হেলন হলো একটি ওজোন ধ্বংসকারী গ্যাস। ঠিক না ভুল বলো? হেলেন একটি ওজোন ধ্বংসকারী গ্যাস, হেলেন গ্যাস। সরি, এটা কিন্তু ঠিক, তাই তো? তাহলে হেলেন কিন্তু এক সত্যি ওজোন ধ্বংসকারী গ্যাস। এর উৎসগুলো কি বলতো? তোমরা যেমন সিএফসির উৎসগুলো বলেছিলে যে রেফ্রিজারেটর, এসি, তেমনি এই হেলেন গ্যাসেরও কিন্তু উৎস রয়েছে বা সৃষ্টি হচ্ছে। কোত্থেকে সৃষ্টি হচ্ছে বলতো হেলেন গ্যাসটা? জানো?
জানো না, আমি বলে দিচ্ছি শোনো। যে অগ্নি নির্বাপক যন্ত্র, কোথাও আগুন লেগে গেল দেখবে দমকল যে বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে, এই যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটি কিন্তু হ্যালোজেন। এই গ্যাসটা কিন্তু ওজোন স্তর ক্ষতি করে। আর কি, বিভিন্ন দ্রব্য থেকেও কিন্তু এই হ্যালোজেন গ্যাসটা উৎপন্ন হয়। তো ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আমি আজকে অনুশীলনে কেবলমাত্র তোমাদের সঠিক উত্তর নির্বাচন করো এবং সত্য ও অসত্যগুলো তুলে ধরলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে শূন্যস্থান এবং যে বাম দিক এবং ডান দিক মেলাও রয়েছে সেটি কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। তো সকলে খুব ভালো থাকবে স্টুডেন্ট। থ্যাংক ইউ ক্লাস।